আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। শুরুতেই জানিয়ে দেব নিটল ডাটার সংবাদ। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। নানা কারণে ঝুঁকির মুখে পিরোজপুরের জাহাজ শিল্প, রক্ষায় সরকারি সহায়তা চান মালিকরা। অভিযানের কারণে পর্যটক শূন্য বান্দরবানের হোটেল মোটেল, দ্রুত শান্তি ফেরার প্রত্যাশা। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত প্রসঙ্গে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান আইনমন্ত্রী। কোন প্রক্রিয়ায় এটি করা হবে তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে 2013 সালে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভায় উপস্থাপিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতিবেদনে বলা হয়, কোটা আন্দোলনে সহিংসতায় 150 জন নিহত হয়েছে। শোক পালনের অংশ হিসেবে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা বুকে কালো ব্যাজ পরে অফিস করেন। কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে এ লক্ষ্যে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন মঙ্গলবার ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। তিনি বলেন, ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তার আগ্রহকে এরই মধ্যে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ওই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। টানা 4 বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে জার্মান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডিজেলের দাম বৃদ্ধি সহ নানা কারণে মুখ থুবড়ে পড়েছে পিরোজপুরের নেসারাবাদের সম্ভাবনাময় জাহাজ শিল্প। ফলে এই উপজেলার অর্ধশত ডকইয়ার্ড রয়েছে ঝুঁকির মুখে। পিরোজপুরের নেসারাবাদে সন্ধ্যা নদীর 2 পাড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 50টি জাহাজ নির্মাণের ডকইয়ার্ড। এর মধ্যে বেশ কিছু ডকইয়ার্ড রয়েছে আধুনিক মানের। এসব ডকইয়ার্ডে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক মানের জাহাজ, বানানো হচ্ছে লঞ্চ, উন্নত মানের ট্রলার সহ নানা নৌযান। পাশাপাশি মালামাল পরিবহনের জন্য এখানে তৈরি হয় বড় ধরনের কার্গো জাহাজ, মেরামত করা হয় পুরনো জাহাজও। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা কারণে ঝুঁকির মুখে পড়েছে নেসারাবাদের এই জাহাজ শিল্প। বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব খারাপ। নতুন করে কেউ কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। আগে আমরা সিরিয়ালে কাজ করিয়া শেষ করতে পারতাম না, আর এখন আমরা কাজ শেষ করার পর অপেক্ষা করি আর একটা নতুন কাজ কবে আসে। নামানো টাকা তো হয় না, স্টাফ খরচ দিয়ে তারা টাকা পায় না। মানে এখন 20 টাকা তো রানিং আছে, 20 টাকাও মানে নাই বলতেই চলে। মানে মাঝামাঝি ব্যবসা বাণিজ্য নাই। আমাদের একসময় এখানে ডগইয়ার্ডস 40-45টার মতো ডগইয়ার্ড ছিল।
বর্তমানে অলরেডি 25-30টা মতো টয়লেট বন্ধ হয়ে গেছে। দৈন্যদশা থেকে রক্ষা পেতে উন্নত মানের প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। ডলার সংকট, নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি, শ্রমিক কষ্ট বেড়ে যাওয়া, এই কারণেই জাহাজ এবং ট্রলারের মালিকরা আপনারা অনেকেই তাদের ট্রলার বন্ধ করে দিয়েছে। নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় সহজ শর্তে ঋণ যদি প্রদান করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বন্ধ হওয়া এই ডকইয়ার্ডগুলো আবার চালু হবে। এসব ডকইয়ার্ডে 2500 টন পর্যন্ত ধারণ ক্ষমতার বড় জাহাজ তৈরি করা হয়, যা তৈরিতে সময় লাগে 8 থেকে 10 মাস পর্যন্ত। দীপ্ত, বার্তাকক্ষ। ঝিনাইদহে 181 ভরি স্বর্ণালঙ্কার জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনিমেষ মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, পট্টির গিনি হাউসের কর্মচারী মিঠুন সকালে কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টুন নিয়ে দোকানে ফিরছিল। পথে কেসি কলেজ গলিতে পৌঁছালে ছিনতাইকারীর কবলে পড়েন। এই সময় পুলিশের এক সদস্য সেখানে পৌঁছালে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে ওই কার্টুন খুলে 181 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তবে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ওই স্বর্ণালঙ্কার জব্দ ও গিনি হাউসের মালিককে আটক করে পুলিশ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। যৌথ বাহিনীর অভিযান চলায় পর্যটক শূন্য হয়ে পড়েছে বান্দরবান। হোটেল মোটেলগুলোতেই নেই পর্যটক, বিরাজ করছে শুনশান নীরবতা। ধস নেমেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে। এই চিত্র অপার সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের। ভরা মৌসুমে নীলাচল, নীলগিরি, মেঘলা, শৈলপ্রপাত, দেবতাকুম সহ বিভিন্ন পর্যটন স্পটে নেই পর্যটক, শুনশান নীরবতা চারদিকে। ইতোমধ্যে অনেক রিসোর্ট, কটেজ বন্ধ হয়ে গেছে। বেতন ভাতা দিতে না পারায় কর্মী ছাঁটাই করছে অনেক প্রতিষ্ঠান। যারা এখনো বান্দরবান পর্যটনের স্পট খুলে দিবে, পর্যটক আসবে সেই আশায় বসে আছেন, তারা পারিবারিকভাবে খুবই কষ্টকর অবস্থায় আছেন। পাহাড়ে সন্ত্রাস নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে একের পর এক নিষেধাজ্ঞায় মুখ থুবড়ে পড়েছে এ অঞ্চলের পর্যটন শিল্প। আমাদের রিসোর্টে কোরবানি ঈদের পর থেকে টোটালি গেস্ট পাচ্ছি না আমরা। তো রিসোর্টের কর্তৃপক্ষরা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 1 মাস থেকে 1 তারিখ থেকে রিসোর্টটা বন্ধ করে দেবে। তারা ম্যাক্সিমাম গাড়িগুলো কিস্তিতে কিনা, যে গাড়ি যে কোম্পানি থেকে গাড়ি নিয়েছিল ওরা গাড়ি ফেরত নিয়ে যাচ্ছে, আটকাই ফেলছে। কবে নাগাদ পাহাড়ে শান্তি ফিরবে, কবে চাঙ্গা হবে পর্যটন ব্যবসা, সেই দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে বান্দরবনে হোটেল রিসোর্টগুলো থেকে আপনার 50 থেকে 60% কর্মচারী ছাঁটাই করা হয়েছে। আমাদের কোনো উপায় নেই এদেরকে ছাঁটাই না করে। এই পেশার সাথে জড়িত আমরা হোটেল রিসোর্টের মালিক সহ হাজার হাজার মানুষ আজকে সবাই বেকার। এভাবে চলতে থাকলে এখানকার পর্যটন শিল্প সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বান্দরবানে পর্যটন সংশ্লিষ্ট শতাধিক হোটেল মোটেল, 4 শতাধিক গাড়ি ও 3 শতাধিক পর্যটক গাইড সহ জেলার প্রায় 25,000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের সাথে জড়িত। দীপ্ত, বার্তাকক্ষ। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধীরা দেশব্যাপী নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। দুপুরে নগরীর টাইগার পাসে আয়োজিত কোটা সংস্কার আন্দোলনে নিহতদের শোক সভায় এ মন্তব্য করেন তিনি। মেয়র বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে সরকারকে বিপদে ফেলতে দেশি বিদেশি কিছু অপশক্তি মিলে সারা দেশে নাশকতা চালিয়েছে। এজন্য ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় 41টি ওয়ার্ডে কাউন্সিলরদের সভাপতি করে কমিটি করা হচ্ছে। কমিটিতে মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সদস্য করা হবে। তারা গুরুত্বপূর্ণ স্থাপনা, সেতু ভবন থেকে আরম্ভ করে আদালত কক্ষে হইচই ও হট্টগোলের মধ্যে 6 শিক্ষার্থীর মুক্তি ও পুলিশের গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা 2টি রিটের উপর মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। এ সময় রিটকারীরা বলেন, আটক বা গ্রেফতার ছাড়া নিরাপত্তার কথা বলে শিক্ষার্থীদের ডিবি কার্যালয়ে রাখার সুযোগ নেই। আর রাষ্ট্রপক্ষ থেকে রিটকারীদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়।
কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি অফিসে নেয়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। সেখানে শিক্ষার্থীরা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনে পুলিশের গুলি না চালানোর নির্দেশনা চেয়ে 2 আইনজীবী হাইকোর্টে রিট করেন। ওই রিটের উপর মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। এতে রিটকারী আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়, কোনোরকম আইনগত সমর্থন ছাড়া 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটক রাখার সুযোগ নেই। রিটের শুনানি চলাকালে এজলাস কক্ষে দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটে। ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে, এই 6 জনকে, সেটি বেআইনি এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি, কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, রিটের পক্ষে শুনানিতে অংশ নেয়া আইনজীবীরা গণতদন্ত কমিশনের সদস্য হওয়ায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। 6 সমন্বয়কের সাথে তাদের পরিবারের সদস্যরা দেখা করেছেন। শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে আবেদন না করায় রিটের কোনো গ্রহণযোগ্যতা নেই। জাতিসংঘের 1990 কনভেনশন, সব কনভেনশনে বলা আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড কখন পুলিশ ফায়ার আর্ম ইউজ করে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেফটির জন্য গুলি করতে পারে। এই 6 জনের মা বাপ বলতেছে যে তারা সুস্থ আছে, তাদের এর আটকায় রাখা হয় নাই, তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে। বুধবার রিট দুটির পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজের সামনে অভিভাবকদের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে প্রাণহানির ঘটনায় সন্তানের পাশে অভিভাবক, এই শিরোনামে অবস্থান কর্মসূচি ডাকা হয়। অভিভাবকরা গণমাধ্যমকে জানান, 10 মিনিটের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালনের অনুমতি চেয়েছিলেন তারা, কিন্তু আগে অনুমতি না নেওয়ায় পুলিশ এতে বাধা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের দেখতে যান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। শুরু হওয়ার পর থেকে যেসব অন্যায় রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে সেসবের প্রতিবাদ করার জন্য আজকে আমি মৌন সমাবেশে এসেছি। এতগুলো ছেলেপেলে মারা গেল, ওদের কি কোনো ইয়ে হবে না, কোনো প্রতিকার হবে না? পুলিশ আমাদের কিছু বলে নাই, বলছে আপনারা দাঁড়াতে দেয়নি, বলছে আপনারা চলে যান। মঙ্গল নামেই যেন সমস্ত অমঙ্গল আর আতঙ্ক। ঝিনাইদহের এই মঙ্গলপুর গ্রামে মানুষ থাকে না। এক সময়ের সমৃদ্ধ জনপদের চিহ্ন হিসেবে টিকে আছে বহু পুরনো ঘরবাড়ির ইটের টুকরা, উঁচু ভিটা আর 3টি পুকুর। গ্রাম আছে, মানুষ নেই, এমন জনশূন্য গ্রাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায়। এটি উপজেলা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। নাম মঙ্গলপুর। কোনো জনবসতি নেই, অথচ রয়েছে ধান ও ইক্ষু ক্ষেত। আছে বেশ কয়েকটি বসতভিটা, ধ্বংসাবশেষ ও পুকুর। তারা যে কিভাবে চলে গেল তারা জানি রে। তো চাষযোগ্য জমি ছাড়া গ্রামে আসলে কোনো মানুষ বা কোনো বসতি, কোনো ঘর এমন কিছুই নাই। গ্রামে যে মাঠ, আবাদ ঘাট হয়। স্থানীয়রা জানান, মঙ্গলপুর গ্রামে যুগের পর যুগ জনবসতি নেই। 100 বছর আগে মহামারী কলেরায় প্রাণ হারায় গ্রামের অনেক মানুষ। বাকিরা অন্যত্র চলে যায়। তখন থেকেই এটি জনশূন্য। এইভাবে জায়গার জমি জায়গায় আছে, অথচ মানুষ নাই। মঙ্গল ছিল, পাঠান ছিল, এইসব জানিছি, শুনেছি যে ব্রিটিশের আগে মঙ্গলরা দেশ শাসন করে গেছে, আর ওই সময়ই এখানে লোক বসবাস করেছে। সম্প্রতি মঙ্গলপুরে বসতি স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। খাস জমিতে আশ্রয়ন প্রকল্পের ঘর ও একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। মহামারীর কারণে তারা ওখান থেকে উঠে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায় এবং কেউ কিছু কিছু লোক ইন্ডিয়ায় চলে যায়। তারপরে গ্রাম শূন্য হয়ে যায়। সরকারিভাবে 8টা ঘর, আশ্রয় প্রকল্পে 8টা ঘর করা হয়েছে এবং 8 জন আছে, 8টা ফ্যামিলি, এবং পাশে একটা কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। আমরা আশা করি আস্তে আস্তে ওখানে আবার নতুন করে বসতি স্থাপন হবে। কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের তথ্য মতে এলাঙ্গি ইউনিয়নের 66 নম্বর মৌজার এই গ্রামে 206 জনের নামে জমি রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।
দেশব্যাপী ছাত্র হত্যা, নিপীড়ন ও হয়রানির ঘটনায় প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ। এ বিষয়ে রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। দেশব্যাপী ছাত্র হত্যা, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিপীড়ন বিরোধী শিক্ষক বৃন্দর আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ একটি সংহতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবির বিষয়ে তারা বক্তব্য রাখছেন। এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক রয়েছেন, তার থেকে আসলে আপনারা কি প্রত্যাশা রাখছেন, কি দাবি রাখছেন আজকের এই কর্মসূচি? নিপীড়ন বন্ধ হোক। আমার নিরপরাধ ছাত্ররা যারা এখনও তাদের বৈধ এবং যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য রাজপথে আছে, তাদের প্রতি সকল প্রকারের নিপীড়ন বন্ধ হোক। একটি গুলিও যেন তাদের প্রতি না ছড়ে, একটি টিয়ার শেল, একটি নির্যাতন যেন তাদেরকে না হয়। যাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি চাই আমরা। যাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ ব্লক রেড দিচ্ছে, সেই নিপীড়ন বন্ধ চাই। সেই বন্ধের জন্যই দাঁড়িয়েছি। যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়গুলি, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ যাতে ফিরিয়ে আসে এজন্য তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং অতি দ্রুত ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সরকারের কাছে এই শিক্ষক বৃন্দরা আবেদন রাখছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। মাত্র 4 দিনের ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন দেশের 2 জনপ্রিয় সঙ্গীত শিল্পী। শাফিন আহমেদের পর মঙ্গলবার সকালে মারা গেলেন সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। দীর্ঘ 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সত্যি সবাইকে চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিলেন সঙ্গীত শিল্পী ও অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। 13 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করলেন জুয়েল। তার স্ত্রী সংবাদ পাঠিকা সঙ্গীতা আহমেদ জানান, গেল 23 জুলাই রাত থেকে জুয়েলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর আগে 2011 সালে লিভার ক্যান্সার ধরা পড়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলের। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। দীর্ঘ লড়াইয়ে দেশ ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা নেন। ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। মা বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন। প্রথম শ্রেণীতে থাকতেই প্রতিবেশীর কাছে গান শিখেছিলেন, আর 4র্থ শ্রেণীতে প্রথম মঞ্চে গান করেন। জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। এরপর একে একে 10টি একক অ্যালবাম মুক্তি পায় জুয়েলের। জুয়েলের অ্যালবামগুলোর মধ্যে রয়েছে আমার আছে অন্ধকার, একটা মানুষ, দেখা হবে না, বেশি কিছু নয়, বেদনা, শুধুই বেদনা, ফিরতি পথে, দরজা খোলা বাড়ি, এমন কেন হলো। সর্বশেষ 2017 সালে বাপ্পা মজুমদারের সুরে মুক্তি পায় জুয়েলের একক গান খুব সকালে। জুয়েলের বয়স হয়েছিল 56 বছর। তার জন্ম 1968 সালের 29 সেপ্টেম্বর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। এদিকে আরেক সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে শাফিন আহমেদের জানাজায় অসংখ্য শিল্পী ও ভক্তরা অংশ নেন। পরে প্রয়াত এই ব্যান্ড শিল্পীকে বনানী কবরস্থানে দাফন করা হয়। গত 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইলস ব্যান্ডের তারকা শাফিন আহমেদ। এরপর মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়। মৃত্যুকালে শাফিন আহমেদ রেখে গেছেন 2 বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী রুমানা দৌলা, 3 পুত্র মাইসিম, আশরাফ ও রেহান এবং এক কন্যা রানিয়াকে।
প্যারিস অলিম্পিকের 100 মিটার ফ্রি স্টাইলে সাঁতারের দ্বিতীয় হিটে পঞ্চম হয়েছেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। প্রথম হিটে তিনি 53.85 টাইমিংয়ে প্রথম হন। দ্বিতীয় হিটে 6 নম্বর লেনে সাতরানু রাফি সময় নেন 53.10 সেকেন্ড। এতে 8 জনের মধ্যে পঞ্চম হন। এই ইভেন্টে 10 হিটে 79 জন সাঁতারু অংশ নেন। বাংলাদেশের রাফির অবস্থান 69তম। সব হিট মিলিয়ে সেরা 16 জন টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন। ফিফা বিশ্বকাপ 2030 ও 2034 সালের স্বাগতিক হতে নাম জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল। তবে এখন পর্যন্ত 2030 বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের বিড করেছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। আর 2034 বিশ্বকাপের আয়োজক হবার জন্য বিড করেছে সৌদি আরব। প্যারিস অলিম্পিকের এক অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। নানা কারণে ঝুঁকির মুখে পিরোজপুরের জাহাজ শিল্প, রক্ষায় সরকারি সহায়তা চান মালিকরা। অভিযানের কারণে পর্যটক শূন্য বান্দরবানের হোটেল মোটেল, দ্রুত শান্তি ফেরার প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।